কেউ আছেন? আসসালামু আলাইকুম। আমি পত্রিকা বিজ্ঞাপন দেখে আসলাম, কিছু বই বিক্রি হবে। আসেন। এই যে বইগুলা সব এখানে আছে, আমি আছি। দেখা হয়ে গেলে আমাকে ডাকবেন। জি। শুনুন, আপনার নামটা? শামসুল আহমেদ। হামিদ সাহেব, শামসুল হামিদ সাহেব, শুনছেন? বই দেখা হয়ে গেছে? জি। চলেন। আপনি তো বই দেখতে এসেছেন না? জি। আসেন। আসেন। আমি এই 19টা বই কিনতে চাই, কত পড়বে দাম? আপনি তাহলে সবগুলো নেবেন না? সবগুলো কেন কিনবো, কিছু আমার নিজের কালেকশনই আছে। কিন্তু আমি তো সবগুলোই বিক্রি করতে চাই। তা কেমন করে হয়? সরি, আমি বিক্রি করতে পারবো না। ঠিক আছে, আপনি কত করে ধরেছেন বইয়ের দামগুলো? প্রতিটি বই 50 টাকা। তা কেমন করে হয়? এমনিতে বইয়ের গায়ে লেখা আছে কোনোটি 20 টাকা, 30 টাকা। আবার কোনোটার গায়ে আছে 200 টাকা, 300 টাকা। ঠিক আছে, আমার তো এত বাজেট ছিল না, আমি আপনাকে দুদিন পরে জানাচ্ছি। আর যদি এর মধ্যে এগুলো বিক্রি হয়ে যায়? আমার দুর্ভাগ্য ধরে নেব। আর আপনি যদি এই 19টি বই বিক্রি করেন তাহলে? আপনি আমাকে 2 দিন পরে জানাবেন, তাই তো? কি হলো, যাবেন না? যান না, 2 দিন পরে যান।
আপনি? আপনি আমিনুর রহমান, জি। রাজবাড়ী সরকারি কলেজের বাংলার অধ্যাপক। জি। আচ্ছা, আপনি কি 3 দিন আগে শামসুল সাহেবের বাসায় গিয়েছিলেন? শামসুল, ও হ্যাঁ, উনি কিছু বই বিক্রি করবেন বলেছিলেন। আপনাকে একটু থানায় যেতে হবে। থানায় কেন? শামসুল হামিদ 3 দিন আগে খুন হয়েছে। আমাদের জানা মতে আপনি শেষ ব্যক্তি তার বাড়িতে গিয়েছিলেন এবং তার সাথে কথা বলেছেন। এ ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বলুন। কেন গিয়েছিলেন শামসুল সাহেবের বাসায়? বই কিনতে। উনি পত্রিকা বিজ্ঞাপন দিয়েছিলেন। দেখুন আমিন সাহেব, সেদিন আপনি ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর আর কেউ শামসুল সাহেবকে দেখেনি। কারোর সঙ্গে তার দেখা বা কথা হয়েছে এরকমও শোনা যায়নি। খুনটা আপনি করেছেন কিনা তা আমরা জানি না, তবে আপনার দুজন ছাত্র আপনাকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখেছে, আর সে কারণে আপনি সন্দেহের তালিকায় পড়ে গেছেন। হতে পারে আপনি বেরিয়ে আসার পর খুনটা হয়তো অন্য কেউ করেছে। আপনি ওই বাড়িতে গিয়েছিলেন 3 দিন আগে। আজ সকালে আমরা তার লাশ আবিষ্কার করেছি। তার হাতে শিরাটা কাটা ছিল। দেখুন, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। ও একটু নেশাখোর, মাতাল, হয়তো নিজে নিজে করেছে। আমি কেন খুন করতে যাব? সরি, আপনাকে লকআপে থাকতে হবে। কাল সকালে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেন্ট্রি। দেখুন, শুনুন প্লিজ, আমার কথার বোঝার চেষ্টা করুন। আমি আসলে আপনাকে বোঝাতে পারছি না। ও তো একটা মদ্য মাতাল। আমি কেন খুন করতে যাব? আর তাছাড়া ও আমার কাছে বই বিক্রি করেনি। ও, এজন্যই এত রাগ? যা বলার কাল সকালেই বলবেন। আপনি ব্যাপারটা বুঝতে যাচ্ছেন না। ব্যাপারটা বুঝুন। আমি তো আসলে একজন প্রফেসর না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন প্লিজ। দেখুন অফিসার, আমি খুন করিনি। আমাকে এমনি আটকে রেখেছে। আমি জানি। কোনো যাচাই। আপনি বসুন তো। চা খাবেন? এখন কটা বাজে? আমার হাতের ঘড়ির ব্যাটারিটা 11টা। চা খাবেন তো? সেন্ট্রি, চা নিয়ে এসো। আমি থানার নতুন ওসি, আজকেই বদলি হয়ে এসেছি। যিনি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন তিনি আজ দুপুরেই চলে গেছেন। আমি বিকেলের ট্রেনে এসেছি। এসেই জয়েন করে অফিসের সমস্ত দায় দায়িত্ব বুঝে নিচ্ছিলাম, তাতে একটু দেরি হয়ে গেল। আপনার কেসটাও দেখলাম, আসলে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। দেখুন, আমি খুন করিনি। আমি জানি আপনি খুনটা করেননি। তাহলে খুনটি কে করলো? উনি নিজেই নিজেকে খুন করেছেন, আত্মহত্যা। ফরেন্সিক রিপোর্ট পেয়েছি একটু আগেই। উনি প্রচন্ড মাত্রায় মদ্যপান করেছেন, প্রচুর পরিমাণ ঘুমের ট্যাবলেটও খেয়েছেন। একসঙ্গে এত ঘুমের ট্যাবলেট সংগ্রহ করা সম্ভব নয়। আমার মনে হয় উনি প্রতিদিনই কিছু কিছু সংগ্রহ করেছেন। আর যে ছুরিটা দিয়ে তিনি হাতের শিরাটা কেটেছেন তাতে তারই হাতের ছাপ পাওয়া গেছে। আশ্চর্য, ওনাকে দেখে কিন্তু মনে হয়নি উনি আত্মহত্যা করতে পারেন। হ্যাঁ, আশ্চর্য। আজ থেকে 5 বছর আগে এক ঝড় বৃষ্টির রাতে লোকটির সাথে আমার প্রথম পরিচয় হয়। আপনি
চিনতেন নাকি তাকে? খুব ভালো করে চিনতাম, কিন্তু আপনি এত রাতে যাবেন কি করে? আপনি যদি চান তাহলে আমি আপনাকে গাড়ি করে পৌঁছে দিয়ে আসতে পারি। না না, ঠিক আছে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা অনুরোধ করব। বলুন। লোকটির সম্বন্ধে আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে, ওনার সম্বন্ধে খুব আগ্রহ হচ্ছে। শুনতে চান? জি। 5 বছর আগে আমি তখন গলন্দ থানার এসআই। রাত 12টা বাজে, বাইরে ভীষণ বৃষ্টি। অ্যাসাইনমেন্ট থেকে অফিসের গাড়িটা তখনও ফিরে না আসায় কোয়ার্টারে ফিরতে পারছিলাম না। বাইরে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। সেন্ট্রি, এক কাপ চা দাও। নিজের চেয়ারে গিয়ে বসি। সেই সপ্তাহে জায়জা দিনের বিশেষ সংখ্যাটা হাতে নিয়ে পড়তে শুরু করি। তখন পর্যন্ত বুঝতে পারিনি সেদিন আমার জন্য একটা চমক অপেক্ষা করছিল। বলুন। আমি অনেক দূর থেকে এসেছি, আপনার সঙ্গে একটু কথা ছিল। কি দরকার বলুন। একটু বসতে পারি? বসুন। ধন্যবাদ। ইদানিং সেখানে চরমপন্থীদের উৎপাত বেশি মাত্রায় শুরু হয়েছিল। সেই রাতে অফিসের গাড়ি ও ফোর্স চরমপন্থীদের ধরার জন্য অ্যাসাইনমেন্টে গিয়েছিল, কিন্তু ফিরতে দেরি করছিল বলেই আমিও সেন্ট্রি অফিসে রয়ে গিয়েছিলাম। হঠাৎ আমার সন্দেহ হয়, লোকটি কি চরমপন্থী? কোনো ট্যাপে পরিণত? লোকটিকে দেখে আমার মোটেই ভাল লাগেনি। মানুষের চেহারা এত কুৎসিত হয়। তাকে জিজ্ঞেস করি, আপনি এখানে কেন এসেছেন? বাহ, আপনি জায়জা দিন পড়ছেন? এই পত্রিকাটা আমিও নিয়মিত পড়ি। এই সংখ্যায় আমার একটা লেখা আছে। কি নাম আপনার? শামসুল হামিদ। এই সংখ্যায় আমার যে গল্পটা ছাপা হয়েছে তার নাম অরণ্যের তিমিরে। শামসুল হামিদ নামটা খুব পরিচিত মনে হচ্ছে। আচ্ছা, আপনি কি কবিতাও লেখেন? জি, গত সপ্তাহে ইত্তেফাকের সাহিত্য পথে আমার একটা কবিতা ছাপা হয়েছে। ইয়েস, আমি সেটা পড়েছি। আরে ভাই, আপনি তো বহুত গুণী মানুষ। আমার শঙ্কা কেটে যায়। লোকটি চরমপন্থী নয়, বরং একজন কবি। আমি জিজ্ঞেস করি, কিন্তু এত রাতে আপনি আমার কাছে কেন এসেছেন? বিয়ে করতে। এরকম জবাব আমি আশা করিনি। আমি চমকে যাই, লোকটি পাগল নয় তো? কিন্তু কিছুক্ষণ পর আমার চিন্তাটা দূর হয়ে যায়। লোকটিকে চিনি আমি সেই তখন থেকেই। বিয়ে করতে মানে? জি, আমি বলছি, আমার কথাটা আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। বেশ কয়েক বছর আগে আমি একটা ছোটোখাটো সরকারি চাকরি করতাম, কিন্তু আমার কিছু স্টাফের সঙ্গে বনিবনা না হয় আমি চাকরিটা ছেড়ে দিয়ে ব্যবসা চিন্তা করি। সংসারে আমার এক বোন আর মা। আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা যান। বোনটির বিয়ে হয়ে গিয়েছিল। আমি চাকরি ছেড়ে দেওয়ার 2 মাস পরেই আমার বোনটি বিধবা হয়ে আমার কাছে চলে আসে।
মোটামুটি মা আর বোনকে নিয়ে দিন চলছিল আমার। হঠাৎ করেই একটা কঠিন অসুখে পড়ে আমার বোনটি মারা যায়। আমার মা এই কষ্টটা সইতে পারেননি। তার 3 মাস পর মাও আমাকে ছেড়ে চলে গেলেন। তারপর থেকে আমি একা। একটু পানি খেতে পারি? হ্যাঁ, শিওর শিওর। ধন্যবাদ। এত কিছু ঝামেলার মধ্যে আমার আর বিয়ে করা হয়ে ওঠেনি। বিয়ের জন্য যে চেষ্টা করিনি তা নয়। আমার একটা স্বপ্ন ছিল যে বিয়ে যদি করতেই হয় তাহলে খুব সুন্দরী, অপরিপা, পরীর মতো একটা মেয়েকে বিয়ে করব। কিন্তু সেটা হয়ে ওঠেনি আমার এই চেহারার জন্য। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি দেখতে খুবই কুৎসিত। আর এই কারণেই কোনো মেয়ে পক্ষ আমার কাছে কখনো আসেনি। এমনকি খুব গরিব ঘরের, লেখাপড়া জানে না এমন জায়গাও চেষ্টা করেছি, তাতেও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত বিয়ের আশাটা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু স্বপ্নটা মরতে দিইনি। তারপর বেশ কয়েক বছর চলে গেল। 50 চলছে আমার। কিছু টাকা পয়সা জমিয়েছি, একটা চৌচালা টিনের ঘর আছে আমার। হঠাৎ করে এই বয়সে এসে উপলব্ধি করলাম আমার একজন সঙ্গী দরকার। আবার এও ভাবলাম আমার স্বপ্নটা কি সফল হবে না। তাই আবার বিয়ের চিন্তাটা শুরু করলাম। কিন্তু আমি আপনার জন্য কি করতে পারি? আমি আসলে এই শহরে থাকি না, কুষ্টিয়া থাকি। আজকে সকালে এসেছি। আমি জানি আপনার এখানে একটা প্রস কোয়ার্টার, ব্রথেল আছে। আমি একজন পতিতাকে বিয়ে করতে চাই। পতিতা বিয়ে করবেন মানে? হ্যাঁ, আমি জানি এসব এলাকায় অনেক সুন্দরী মেয়ে থাকে, কিন্তু কোনো সাধারণ মানুষের পক্ষে তাদের বাইরে আনা সম্ভব নয়। একজন পুলিশ অফিসার হিসেবে এ ব্যাপারে আপনি আমাকে সাহায্য করতে পারেন। মেয়েটি শুধু সুন্দরী হলেই চলবে, আমি তার অতীত দেখতে যাব না। কিন্তু সমাজ সংসার বলে তো একটা কথা আছে। প্লিজ, সমাজ সংসারের কথা বলবেন না। এই সমাজে আমার কেউ নেই, আর সমাজ সংসারে আমি তোয়াক্কাও করি না। এই সমাজ আমার বিয়ে হয়নি। আপনি শুধু আমাকে একটি সুন্দরী পতিতা মেয়ে খুঁজে দিন, সে বিয়ে করতে আপত্তি করবে না। দেখুন শামসুল আহমেদ সাহেব, আপনি অত্যন্ত স্বার্থপরের মতো কথা বলছেন। বিয়ে করার ক্ষেত্রে বাইরের সৌন্দর্যটাকে মুখ্য ভাবছেন কেন? প্লিজ, নীতিবাক্য হবেন না। আপনি আমাকে সাহায্য করতে পারবেন কিনা শুধু সেটা বলুন। আমি আর 10 জনের মতো হলে নিশ্চয়ই আপনার সাহায্য চাইতে আসতাম না। কিন্তু আপনাকে কিভাবে আমি বিশ্বাস করব? আপনি মেয়েটিকে নিয়ে অন্য কোথাও অন্য কোনো ঘটনা ঘটিয়ে ফেলবেন না, তার গ্যারান্টি কি? আপনাকে সাহায্য করতে গিয়ে আমি বিপদে পড়তে পারি। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি আমার নাম, ঠিকানা এগুলো আপনার কাছে রেখে যাচ্ছি, আর কথা দিচ্ছি আপনার বিশ্বাসের আমি অমর্যাদা করব না। আচ্ছা, আপনি কোথায় উঠেছেন? জি হোটেল বিলাস, রুম নাম্বার 302। আচ্ছা ঠিক আছে, আপনি হোটেলে ফিরে যান, দেখি আমি আপনার জন্য কিছু করতে পারি কিনা। তবে আমি কথা দিতে পারছি না কোনো পতিতা মেয়ে আপনাকে বিয়ে করবে কিনা, তবে অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ। আমি আপনার যোগাযোগের অপেক্ষা থাকব। তারপর আমার কেন যেন লোকটিকে সাহায্য করতে ইচ্ছে করলো।
লোকটি কুৎসিত হলেও মনটি কিন্তু অনেক সুন্দর। তাছাড়া একটা পতিতা মেয়েকে সাহায্য করা হলো, কিন্তু ওইসব রেড লাইট এরিয়ায় কিছু অলিখিত নিয়ম চালু আছে। আমি পুলিশ অফিসার হলেও যখন তখন সেখানে যেতে পারি না। কিছু বোকার আছে যারা বিভিন্ন এলাকা থেকে মেয়েদেরকে এনে ওই জায়গাটায় রাখে। এরকম একজনের সঙ্গে আমার পরিচয় ছিল, সে আমার সোর্সও বটে, তাকে আমি খবর দিলাম। বড় সব খবর দিছে গাড়ি কেমন নেই? স্যার সালাম আলাইকুম। ও কালাম, ভালো আছো? জি স্যার, তা আমার খবর দিলে হঠাৎ করে কোনো ঝামেলা নেই তো? বসো, তোমার সাথে কথা আছে। আচ্ছা আমার একটা উপকার করবে কালাম? আচ্ছা স্যার, সত্যি করে এখন তো আপনার শরীরটা ভালো আছে তো? কালাম, বি সিরিয়াস। আমি তোমার সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে চাই। আমি জানি তুমি পারবে। জান দিয়ে দেবো স্যার, আপনি কোন? তোমার কাছে সুন্দরী কোনো মেয়ে আছে? আপনি বাঁচাইলেন স্যার, আমি তো ভয় পেয়ে গেছিলাম স্যার। আচ্ছা শোনেন, আজকাল সন্ধ্যার মধ্যে এই বান্দা আপনার কাছে লয়ে হাজির হয়ে যাবো। কালাম, কথা কম বলো। জি স্যার। আমি একজনকে চিনি যে তোমাদের পাড়া থেকে একটি মেয়েকে বিয়ে করতে চায়। পারবে জোগাড় করতে? তবে মেয়েটিকে সুন্দরী হতে হবে। আপনি যখন কইছেন স্যার, পারতে তৈব স্যার। আছে একটা মেয়া 3 মাস হয়েছে পাড়া আইছে, 2বার ফাঁসির আইটেম নিতে গেছিল, কাস্টমার লিব আছে না, এইটারে দিবার বাড়ি, কিন্তু টাকা লাগবে 60,000। মেয়েটা সুন্দরী তো? হ্যাঁ, মাল বলেন তো জাক্কা স্যার। কি নাম মেয়েটির? পারো। ঠিক আছে, আমি তোমাকে পরে জানাচ্ছি। আর শোনো স্যার। কাউকে কিচ্ছু বলার দরকার নেই। কি যে কন্যা স্যার, আরে বোম মারলেও বেরোবো না। আমি যাই স্যার। আচ্ছা ঠিক আছে। জি, সালাম আলাইকুম। আমি গলন থানা এসআই বাহার বলছি। জি, আপনার কাজ হয়ে গেছে, টাকা লাগবে 60,000। কোনো সমস্যা নেই, কিন্তু মেয়েটি সুন্দরী তো? আমার তো তাই মনে হয়। ঠিক আছে, আমি আজই কুষ্টিয়া চলে যাচ্ছি, ব্যাংক থেকে টাকা তুলে বিকেলেই ফিরে আসবো। ঠিক আছে, আপনি ঘুরে আসুন, কালকে হোটেলে আপনার সাথে দেখা হবে। জি। একটু ম্যানেজার সাহেবকে দিন তো। আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ শুনুন ম্যানেজার সাহেব, একজন একটা মেয়ে নিয়ে আপনার হোটেলে যাবে, ঠিক আছে? জি স্যার, জি আপনার খবর কি? রেজিস্ট্রির খাতা নিয়মিত চেক হচ্ছে তো? স্যার, মেয়েটি এলেই আমি সাহেবের রুমে পাঠিয়ে দেবো স্যার।
কই থাকো? তোমার লগে কথা আছে তো। আয় ভিতরে। খালা, ও খালা, আমি কই কি তুমি রাজি হয়ে গেলে ভালো করতা। কেন এনে থাকলে অসুবিধা কি? এমনি কত ঝামেলা হইতেছে না? কয়দিন আগে তো ফাঁসি দিবার গেল। ওই সাইরা না থাকলে এতদিনে কাম হয়ে যেত। কত দিবার স্যার? 30,000 খালা। তো কি মাথা খারাপ হয়ে গেছে? ওই সেমরির পিছে এই কয়দিনে আমার 20,000 টাকার উপরে খরচ গেছে। আর কিছুদিন রাখলে তোমার এই খরচার খাতা উঠাই দিব পারো। আমার তো মনে হয় এনে টিকবো না। তোর সাহস খুব বাইরে গেছে কালাম। দেখেন আমার সামনে থেকে যা। আরে খালা, আরে আরে খালা হলো, আমি কি তোমার কোনোদিন খারাপ চাইছি ভালো থেকে? হ্যাঁ, ওর তুমি ছেড়ে দাও। আমি তোমার সামনের মাসে 2 যাই না দেবো, পাক্কা ব্যবস্থা। এত তাড়াতাড়ি ওরে ছাড়ন যাইব না। ওরে দিয়ে তো আমার কোনো ইনকামই হইল না। আমার মনে হয় ওর দিয়ে তোমার হইব না। আরে একদিন কাম করে তো 2 দিন কাম করে না। জোর করে কিছু করান যায়নি। কবে নদীতে জাপদা পড়ে যাবো গা, পরে যা পুলিশ আইব, অমুক হবো তমুক। কত দিব কইলি জানি? খালা 30,000। অত কমে হইব না। তুই যা। একটু ভাইবা দেখলে পারতা। শোন কালাম, কি 50,000 হইলে খাইবে দেখতে পারি। 50,000? আচ্ছা, আমি তোমার একটু পরে জানাইতেছি। বারুল, বারুল, এই ফোন এটা রাখ। তুই এটা পয়রা কালকে সকালে সেজে থাকবি। কালকে তোর এক জায়গায় যাবো। আরে তোর কপাল ভুলে গেছে গা, বুঝছাস? রেডি থাকবি, সাজে থাকবি গেলাম। নে স্যান্ডেল পরে নে। মেলা দূরাইছি, এমন কোনো সমস্যা নাই। নে স্যান্ডেল পর। আয়, আয়, আয়। স্যার, তাহলে এখন শামসুল সাহেব, জি আপনি কি টাকাটা? জি, কিন্তু কিন্তু কি? না মানে যদি একটু দেখতে পেতাম। কালাম, জি স্যার। খোল। মেয়ে আমার পছন্দ হয়েছে।
আপনি কাজে দেখতে পারেন। ম্যানেজার, কাজী কোথায়? নিচে অপেক্ষা করছে স্যার। যান ডেকে আনুন। এই ম্যানেজার সাহেব একটু দাঁড়ান স্যার, টাকাটা স্যার। জি, ধন্যবাদ স্যার। কিসা দেখলেন তো কত বড় উপকার করলাম আপনাকে। হ্যাঁ, আমার জবান একেবারে সাফা, মাল গন্ধ একেবারে জাক্কাস। কালাম, চুপ কর তো। আচ্ছা স্যার, খুব স্যার। সামু সাহেব, জি, আপনি কিছু জিজ্ঞেস করবেন? জি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিয়ে পড়ান। মেয়ের নাম? পারুল আক্তার। পিতা হইল গোলাম মুস্তফা। ছেলের নাম? জি, শামসুল হামিদ। 1,01,000 টাকা দিয়ে মোহর ধার্য করেছে। মেয়ের পক্ষে সাক্ষী কে হবে? এই যে আমি, আবুল কালাম। স্যার শুনছি স্যার, কবুল কইছে স্যার, কবুল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান্নার। ইয়া আল্লাহ, আমরা এই শুভক্ষণে বিবাহ মাহফিলে হাত উঠিয়েছি মাবুদ। আল্লাহ, আমাদের যে হাত খুব পছন্দ হয় সেই হাতের ওসিলায় আল্লাহ তুমি বিয়েকে কবুল করে নাও। রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানাকা রাব্বিকাল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিহাক্কি কালিমাত তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কই মিষ্টি কই? বিয়ে শাদিতে মিষ্টি লাগে। স্যার, স্যার মিষ্টি আমি নিয়ে আইতেছি স্যার। আপনি আমার অনেক উপকার করলেন ভাই। যদি অনুমতি করেন তো আজ রাতেই আমি বাড়ি যেতে চাই, আর আপনার সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রাখব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালাম ভাই, আপনাকে ধন্যবাদ। আমি ওনাকে সুখেই রাখবো। স্যার, স্যার এই টাকাটা আপনি লয়ে যান স্যার। আপনারা না স্যার, স্যার জীবনে অনেক পাপ করতেছি, জীবনে অনেক অন্যায় কাজ করছি স্যার। আজকে আমি এই টাকা নিব না স্যার, এটা আমার গলাতে যাইব না স্যার, এটা আপনি রাইখা দেন স্যার। কালাম ভাই, কালাম ভাই, আমি এটা খুশি হয়ে আপনাকে দিলাম। আর আপনি যাবেন, আমাদের বাসায় যাবেন, ওনাকে দেখতে যাবেন। টাকাটা রাখ, টাকাটা রাখ। আমি তোরে অনেক কষ্ট দিছি রে মানুষ, আমার খবর এনেছি, এগুলি মনে রাখিস না।
আচ্ছা, এরপরে কি হলো? শামসুল আহমেদের সঙ্গে আমার যোগাযোগ ছিল চিঠির মাধ্যমে। তিনি প্রতি মাসেই আমাকে চিঠি লিখতেন। চিঠিতে কি লিখতেন? তার কথা, পারুলের কথা, কিভাবে তার সংসার গুছিয়ে রাখত, সব কথা তিনি আমাকে চিঠিতে জানাতেন। আমি এই ছোট্ট ঘরের রানী, নীল পর্দা, সোফা চেয়ার, বুকশেলফ, ফুলদানি, ওরা আমাকে জানে, আমি ওদের জানি। আমি যেন রূপ কথার ছোট্ট ঘরের রানী।